পৃষ্ঠা ৭১ পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ। ডাকঘর একটি বৃত্তের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি রয়েছে। নিচে লেখা রবীন্দ্রনাথ ঠাকুর 1861 থেকে 1941। বাঁদিকে একটি ছবি রয়েছে, জানলা দিয়ে একটি ছোট ছেলে হাত বাড়িয়ে ডাকছে। একটি দইওয়ালা কাঁধে বাঁক নিয়ে যাচ্ছে দই ভর্তি হাঁড়ির। তলায় লেখা চিনে নাও। নাট্যকার রবীন্দ্রনাথ। কবিতা, গল্প, উপন্যাস ও প্রবন্ধের মতো নাটকের ক্ষেত্রেও রবীন্দ্রনাথকে দিগদর্শীর ভূমিকায় দেখা যায়। বাংলার রূপক সাংকেতিক নাটকের স্রষ্টা হিসেবে তিনি যেমন গণ্য হয়েছেন, তেমনি নাট্য আঙ্গিকের দিক থেকেও বাংলা নাটককে নানাভাবে সমৃদ্ধ করেছেন। ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় বলেছেন, উদ্ধৃতি শুরু, রবীন্দ্রনাথের রূপক প্রতীক নাটকের বিষয়বস্তু, রচনা কৌশল ও প্রতীকতা বিশ্বের যে কোনো শ্রেষ্ঠ প্রতীক নাট্যকারের সমকক্ষ, কখনো কখনো উৎকৃষ্টতর। দাঁড়িয়ে উদ্ধৃতি শেষ। রবীন্দ্রনাথ তাঁর নাটকে একই সঙ্গে গ্রিক নাট্যরীতি, শেক্সপিরীয় নাট্যরীতি এবং লৌকিক নাট্যধারার অসামান্য মিলন ঘটিয়েছেন। তিনি তত্ত্ব চেতনার আধার হিসেবে ঠাকুরদা, সন্ন্যাসী, দাদা ঠাকুর প্রমুখ এমন চরিত্র সৃষ্টি করেছেন বাংলা নাটকে যাঁদের আগে দেখা যায়নি। নাটকে সঙ্গীতের ব্যবহারেও তিনি অনন্য। শানিত গদ্যের পাশাপাশি কাব্য ভাষার অনায়াস প্রকাশ তার নাটকগুলির সংলাপে লক্ষ্য করা যায়। এইভাবে বক্তব্যের নিরিখে এবং শিল্প সার্থকতায় বাংলা নাটকের ইতিহাসে রবীন্দ্রনাথ এক এবং অদ্বিতীয় হয়ে আছেন। আজও পরিপূর্ণ প্রেক্ষাগৃহে সমকালীন তাৎপর্য নিয়ে অভিনীত হয় রবীন্দ্রনাথের বিসর্জন, রক্তকরবী কিংবা অচলায়তন প্রভৃতি নাটকসমূহ। উল্লেখযোগ্য নাট্যসমূহ: রবীন্দ্রনাথ অজস্র কাব্যনাট্য, নাট্যকাব্য, গীতিনাট্য এবং নৃত্যনাট্যের সার্থক স্রষ্টা। রুদ্র, চণ্ড, বাল্মীকি প্রতিভা, মায়ার খেলা কিংবা পরিণত জীবনে লেখা চিত্রাঙ্গদা, বিদায় অভিশাপ, চণ্ডালিকা বা শ্যামা এর নাম এ প্রসঙ্গে উল্লেখ্য। রবীন্দ্রনাথ বেশ কয়েকটি সার্থক নিয়মানুগ নাটকও রচনা করেছিলেন, যার মধ্যে উল্লেখযোগ্য রাজা ও রানী, বিসর্জন। নির্মল কৌতুক এবং বাক নিপুণতার সার্থক মিশ্রণে পৃষ্ঠা ৭২। রবীন্দ্রনাথ বেশ কিছু রঙ্গনাটকও রচনা করেছিলেন, যেমন গোড়ায় গলদ, বৈকুণ্ঠের খাতা, হাস্য কৌতুক, ব্যঙ্গ কৌতুক, চিরকুমার সভা ইত্যাদি। তবে বাংলা নাটকে রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ অবদান তাঁর রূপক সাংকেতিক নাটকগুলি। শারদোৎসব, রাজা, অচলায়তন, ডাকঘর, মুক্তধারা, রক্তকরবী প্রভৃতি বাংলা নাটকের ক্ষেত্রে কালজয়ী সৃষ্টি। উৎস: রবীন্দ্রনাথ ডাকঘর নাটকটি লেখেন 1911 খ্রিস্টাব্দে। এটি প্রকাশ পায় 1912 খ্রিস্টাব্দের 16 জানুয়ারি। বিষয় সংক্ষেপ: দৃশ্য 1। মাধব দত্ত চিন্তাগ্রস্ত, কারণ তাঁর পালিত পুত্র অমল অসুস্থ। তিনি কবিরাজের দ্বারস্থ হন। কবিরাজ নিদান দেন যে শরৎকালের রৌদ্র এবং বাতাস দুটোই অমলের জন্য খারাপ, অর্থাৎ অমলকে ঘরে বন্ধ করে রাখতে হবে। কবিরাজের প্রস্থানের পরে ঠাকুরদার আগমন ঘটে। তাকে ছেলে খেপাবার সর্দার, দন্তেশ্বর দয় দয় আকার বয়শূন্য র, বললেও মাধব দত্ত জানান অমলের প্রতি তাঁর স্নেহের কথা। অমল তার নিজের ছেলে নয়, তার স্ত্রীর গ্রাম সম্পর্কের ভাইপো। মা বাবাহীন অমলকে মাধব এবং তার স্ত্রী পোষ্যপুত্র হিসেবে গ্রহণ করেছেন এবং তারপরেই তার জীবন অনেক বেশি উদ্দেশ্যমূলক হয়েছে।
মাধব দত্ত তাই বলেন যে আগে তিনি টাকা উপার্জন করতেন নেশার ঘোরে, কিন্তু এখন অমল সব কিছু পাবে জেনে উপার্জনে তার আনন্দ হয়। ঠাকুরদাকে মাধব দত্ত বলেন যে ছেলেদের ঘরের থেকে বের করা তার খেলা বলে তিনি ঠাকুরদাকে ভয় পান। প্রত্যুত্তরে ঠাকুরদা জানান যে ঘরে ধরে রাখার খেলাও তিনি জানেন। প্যারাগ্রাফ। ঠাকুরদা চলে যাওয়ার পরে অমলের প্রবেশ ঘটে। সে উঠোনে পিসিমা যেখানে জাঁতা দিয়ে ডাল ভাঙেন আর কাঠবিড়ালি দুই হাতে ল্যাজের উপরে ভর দিয়ে খুদ খায়, সেখানে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে। কিন্তু মাধব দত্ত কবিরাজের নিষেধের কথা বলেন। যারা পণ্ডিত হয়েছেন তারা ঘরে বসে পুঁথি পড়েই তা হয়েছেন, এবং অমলও এভাবে পণ্ডিত হতে পারে বলে মাধব দত্ত মন্তব্য করেন। কিন্তু অমল পণ্ডিত হতে চায় না, বরং সে জানলার কাছে বসে দেখা পাহাড়টাকে টপকে যেতে চায়। নাগরা জুতো পরে মাঠের পথ দিয়ে পাহাড়ের দিকে কাজ খুঁজতে যাওয়া লোকটার মতোই সে কাজ খুঁজে বেড়াতে চায়। তার মতোই ঝর্ণার ধারে বসে ছাতু খেতে চায়। ঝর্ণার জলে পা ডুবিয়ে তা পার হয়ে বহু দূর চলে যেতে চায়। দৃশ্য 2। দ্বিতীয় দৃশ্যে দইওয়ালা ডাক শুনে অমল তাকে ডাকে এবং দইওয়ালার সঙ্গে যেতে না পারার জন্য তার মন খারাপের কথা বলে। দইওয়ালা কোথা থেকে আসছে সেই খবর সে নেয়। সেই খবর নেয় সে সেই 5 মুড়া গ্রাম, শ্যামলী নদী কোনোদিন কাছে না গেলেও অমলও যেন দেখেছে বলে মনে হয়। তার ভাবনার সঙ্গে দইওয়ালার গ্রাম বাস্তবে মিলে যায়। অমল দইওয়ালার মতো দূরের গ্রামে দই বিক্রি করতে চায়, তাই দইওয়ালার ডাকের সুরও সে শিখতে চায়। অমলের সঙ্গে কথা বলায় দইওয়ালা বিরক্ত হয় না, বরং দই বিক্রিতে যে কত সুখ তা সে যেন অমলের কাছে শিখে নিতে পারে। দইওয়ালা চলে গেলে অমল আপন মনে সুর করে দই বিক্রি করতে থাকে। এই সময় প্রহরীকে সে পায়চারি করতে দেখে। অমল প্রহরীকে ডাকে। প্যারাগ্রাফ। প্রহরী অমলকে ডাকাডাকির কারণ জানতে চায়, তাকে রাজার কাছে ধরে নিয়ে যাওয়ার ভয় দেখায়। অমল সোৎসাহে সম্মতি জানালেও কবিরাজের নিষেধের কথা জানায়। প্রহরী কখন ঘণ্টা বাজাবে অমল জানতে চায়। প্রহরী উত্তর দেয় যে সময় হলেই সে ঘণ্টা বাজাবে। যে সময় কেবলই চলে যায় অমল সেই সময়ের সঙ্গে চলে যেতে চায় দূর দেশে, যে দেশের কথা কেউ জানে না। প্রহরীর কাছ থেকেই অমল জানতে পারে যে রাস্তার ওপারের যে বড় বাড়িতে নিশান উঠছে সেখানে রাজার নতুন ডাকঘর হয়েছে। প্রহরী অমলকে বলে যে সেই ডাকঘরে একদিন তার নামেও চিঠি আসবে রাজার কাছ থেকে। রাজার ডাক হরকরা সেই চিঠি তাকে পৌঁছে দেবে। অমল বড় হলে রাজার ডাক হরকরা হতে চায়। প্রহরীর ঘণ্টা বাজানোর কাজ, ডাক হরকরার দেশে দেশে চিঠি বিলোনোর কাজ, এসবই অমলের ভালো লাগে। এই সময় মোড়লকে আসতে দেখে প্রহরী প্রস্থান করে। সে জানিয়ে দিয়ে যায় যে মোড়ল নিজে নিজে মোড়লই করে। যে তাকে মানতে চায় না সে তার সঙ্গে শত্রুতা করে। অমল ভাবতে থাকে যে রাজার কাছ থেকে যদি রোজ একটা করে চিঠি পাওয়া যায় তাহলে খুব ভালো হয়। মোড়লকে দেখে অমল তাকে ডাকে। প্যারাগ্রাফ। মোড়লকে অমল বলে ডাক হরকরাকে বলে দিতে যে তার নামে যদি চিঠি আসে তাহলে যেন বলে দেয় যে সে জানলার কাছে বসে থাকে। রাজা অমলকে চিঠি লিখবে শুনে মোড়ল অমলকেই শুধু বিদ্রূপ করে না, তার পালক মাধব দত্তকেও ব্যঙ্গ করে। বলে যায় যে সে রাজার পাইক পাঠানোর বন্দোবস্ত করবে। প্যারাগ্রাফ। এর পরই মলের আওয়াজ তুলে আসে সুধা। অমল তাকেও দাঁড়াতে বলে, কিন্তু তার দাঁড়াবার উপায় নেই, যেহেতু সে মালিনীর মেয়ে আর সে ফুল তুলে আনলেই মালা গাঁথা হবে। অমলের সুধাকে দেখে মনে হয় সে যেন সকালবেলা তারা।
অমলকে কবিরাজ বাইরে বেরোতে নিষেধ করেছে শুনে সুধা তাকে কবিরাজের নির্দেশ মেনে চলতে বলে। অমল বলে যে সে যদি সুধার সঙ্গে যেতে পারত তাহলে উঁচু ডাল থেকে সুধার জন্য ফুল পেড়ে দিত। সরু ডালের আগায় চাপা হয়েও ফুটতে পারত সে, তখন সুধা তার পারুল দিদি হবে কিনা জানতে চায় অমল। অন্যদিকে সুধা বলে যে সে যদি অমলের মতো বসে থাকতে পারত তাহলে তার খুব মজা হতো। বেনে বউ পুতুলের বিয়ে দিত। অমলকে স্থির হয়ে বসতে বলে সুধা জানিয়ে যায় যে সে ফেরার সময় তার সঙ্গে গল্প করে যাবে। অমল তাকে বলে ফেরার সময় সুধা যেন তাকে একটা ফুল দিয়ে যায়, বড় হয়ে সে দাম মিটিয়ে দেবে। সুধা তাকে ভুলে যাবে কি না অমল জানতে চায়। সুধা মনে রাখার প্রতিশ্রুতি দেয়। প্যারাগ্রাফ। সুধা চলে যাওয়ার পরে আসে ছেলের দল। তারা খেলতে চলেছে। সমস্ত দিন খেলে সন্ধ্যার সময় নদীর ধার দিয়ে তারা বাড়ি ফিরে আসবে বলে জানায়। পৃষ্ঠা ৭৩। তারা অমলকেও ডাকে, কিন্তু অমল কবিরাজের নিষেধের কথা বলে। বরং ছেলের দলকে সে বলে তার জানলার সামনে রাস্তায় দাঁড়িয়ে একটু খেলা করার জন্য। তার সমস্ত খেলনা সে ছেলের দলকে দিয়ে দেয়। শুধু একটাই শর্ত দেয় যে ছেলের দল প্রতিদিন সকালে যেন তার দরজার সামনে কিছুক্ষণ খেলে যায়। অমলের ঘুম পায়। ছেলের দলও তখনকার মতো চলে যেতে উদ্যত হয়। ছেলের দলে যাওয়ার আগে অমল জানতে চায় যে তারা ডাকহরকরাদের চেনে কিনা। ছেলের দল উত্তর দেয় যে তারা অবশ্যই চেনে। তাদের নাম বাদল, শরৎ, এরকম অনেক কিছু। পরদিন সকালে যখন ছেলের দল আসবে তখন যেন তারা তাদের একজনকে সঙ্গে করে এনে অমলের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। এ কথা অমল বলে। ছেলের দলও তাতে সম্মত হয়। দৃশ্য ৩। তৃতীয় দৃশ্যে জানা যায় অমলের অসুখ বেড়ে যাওয়ায় কবিরাজের কথা মতো তার জানলার সামনে বসাও বন্ধ হয়ে গেছে। কিন্তু অমল মাধব দত্তকে জানায় যে জানলার কাছে থাকলেই সে ভালো থাকে। মাধব দত্ত বলে যে সেখানে বসেই অমল নানা জনের সঙ্গে ভাব করে নিয়েছে। তার দরজার কাছে রোজ মস্ত মেলা বসে যায়। এতে অমলের শরীর আরো খারাপ হয়ে যাবে বলে মাধব মন্তব্য করে। অমল এই বিধি নিষেধের মধ্যে ফকিরের জন্য উৎকণ্ঠিত হয়, কারণ তার আসার কথা আছে। ফকির বেশে ঠাকুরদার আগমন ঘটে। প্যারাগ্রাফ। ফকির বেশে ঠাকুরদার আগমন ঘটে। ক্রৌঞ্চ দ্বীপ, কয়রফলা উকার ইয়ঞ্চয়, দয়বফলা দীর্ঘই প। ক্রৌঞ্চ দ্বীপ থেকে তার আগমন। মাধবের বিস্ময়ে ঠাকুরদা জানান যে তিনি যেখানে খুশি যেতে পারেন। অমলকে তিনি বেড়াবার এমন মন্ত্র শিখিয়ে দেওয়ার কথা বলেন যে সমুদ্রে, পাহাড়ে, অরণ্যে কিছুই তাকে বাধা দিতে পারবে না। তবে কবিরাজ আর মাধব দত্ত এলে যে তার মন্ত্র হেরে যাবে সে কথাও ঠাকুরদা জানান। বৈষয়িকতার পুঁথি নির্ভরতা যে সৌন্দর্য সন্ধানের পথে বাধা, তা ঠাকুরদা এই মন্তব্যে স্পষ্ট করে দেন। ঠাকুরদার মুখে অমল ক্রৌঞ্চ দ্বীপের গল্প শোনে। মাধব দত্তের প্রস্থান ঘটলে সে জানতে চায় যে ডাক ঘরে তার নামে রাজার চিঠি এসেছে কি না। ঠাকুরদা জানান যে সে চিঠি পথে আছে। ফকিররূপী ঠাকুরদা বলেন যে তিনি রোজ রাজার কাছে ভিক্ষা নিতে যান। অমলও ভালো হয়ে উঠে তার কাছে ভিক্ষা নিতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে। সে রাজার ডাকহরকরাও হতে চায়। কবিরাজ আসেন, অমলকে দেখে শঙ্কা প্রকাশ করেন। সদর দরজা দিয়ে যেহেতু প্রবল বাতাস আসছে তাই সেটাকে তালা চাবি দিয়ে বন্ধ করে দিতে বলেন। জানলাও বন্ধ করতে বলেন। মোড়লা সে মাধব দত্তকে ব্যঙ্গ করে। অমলকে একটা অক্ষরহীন সাদা কাগজ দিয়ে রাজার চিঠি বলে পরিহাস করে। কিন্তু ঠাকুরদা বলেন ওই কাগজে লেখা আছে রাজা স্বয়ং অমলকে দেখতে আসছেন, কিন্তু রাজকবিরাজকেও সঙ্গে করে নিয়ে আসছেন। তিনি বন্ধ জানলা খুলে দেন।
রাজদূতের প্রবেশ ঘটে। প্যারাগ্রাফ। রাজদূত জানিয়ে দেন যে সেদিন 2 প্রহর রাত্রে রাজার আগমন ঘটবে। রাজার নির্দেশে অমলকে দেখতে চলে আসে রাজকবিরাজ। তিনি এসেই সমস্ত দরজা জানলা খুলে দিতে বলেন। অমল তাকে বলে যে তার কোনো অসুখ নেই। দরজা জানলা সব খুলে দেওয়ায় সে অন্ধকারের ওপারের সমস্ত তারা দেখতে পাচ্ছে। রাজকবিরাজ জানতে চান যে অর্ধরাত্রে রাজা এলে অমল তার সঙ্গে বেরোতে পারবে কি না। অমল সম্মতি দেয়। রাজা তাকে ধ্রুবতারা চিনিয়ে দেবেন বলে রাজকবিরাজ জানান। অমল রাজার কাছে তার ডাকঘর করা হওয়ার ইচ্ছা প্রকাশ করে। এরপরে অমলের ঘুম পায়। রাজকবিরাজ প্রদীপের আলো নিভিয়ে দিতে বলেন। আকাশে তারা থেকে আলো আসুক বলেন তিনি। সুধা অমলের জন্য ফুল নিয়ে আসে এবং অমল কখন জাগবে জানতে চায়। রাজকবিরাজ বলেন রাজা এসে ডাকলেই অমল জেগে উঠবে। সুধা বলে যায় যে অমল জাগলে তার কানে কানে যেন একটি কথা বলে দেওয়া হয় যে সুধা তাকে ভোলেনি। নামকরণ। ডাকঘর নাটকের নামকরণ তাৎপর্য কেন্দ্রিক নামকরণের ইঙ্গিত বহন করে। কেন্দ্রীয় চরিত্র অমলের মন বাইরের প্রকৃতির সঙ্গে মিলবার জন্য আকুল, কিন্তু কবিরাজের নির্দেশ আছে সে যেন বাইরে না বেরোয়। একমাত্র জানলার সামনে বসেই সে বাইরের পৃথিবীকে দেখে, সেখানকার মানুষদের সঙ্গে কথা বলে। এই অবস্থায় তার কাছে আসে রাজার ডাকঘর তৈরির খবর। প্রহরী জানায় যে অমলের কাছেও আসবে রাজার চিঠি। শুরু হয় চিঠির জন্য অমলের অপেক্ষা। সে একই সঙ্গে দেশে দেশে চিঠি বিলি করে বেড়ানো ডাকঘর করা হতে চায়। মোড়লের সঙ্গে দেখা হলেও অমল তাকে রাজার চিঠি আসার খবর দেয়। ছেলের দলের কাছে রাজার ডাকঘর করাদের খবর নেয়। বাদল, শরৎ নামের ডাকঘর করাদের খবর জানে ও তাদের সঙ্গে পরিচয়ের ইচ্ছা প্রকাশ করে। নাটকের শেষ দৃশ্যে ঠাকুরদা খবর দেন যে রাজার চিঠি অমলের জন্য রওনা হয়েছে। অমলের কল্পনায় স্পষ্ট হয়ে ওঠে পাহাড়ের উপর থেকে বাঁকা নদীর পথ ধরে জোয়ারের ক্ষেতের মধ্যে সরু আলপথ দিয়ে রাজার চিঠি আসার পথ। শেষ পর্যন্ত সেই চিঠি আসে। মোড়লের দেওয়া অক্ষরশূন্য কাগজই হয় রাজার চিঠি। সাদা কাগজের মুক্ত বিস্তারে রাজার লেখা পড়তে থাকেন ঠাকুরদা। সেখানে আছে রাজকবিরাজকে সঙ্গে নিয়ে অমলকে রাজার দেখতে আসার সংবাদ। এই সময়ে রাজদূতের প্রবেশ এবং ঘোষণা সেই সংবাদকে মান্যতা দেয়। রাজকবিরাজের আগমন ঘটে। তিনি সমস্ত বন্ধ দরজা জানলা খুলে দেওয়ার নির্দেশ দেন। অমলের ঘুম আসে। জানার সঙ্গে অজানার সংযোগ তৈরি করেছে রাজার চিঠি। অমল মানবাত্মার প্রতীক হলে তার জন্য নিয়ে এসেছে বিশ্ব সৌন্দর্যের ইশারা, আর ডাকঘর সেই চিঠির সংযোগ সূত্র। তাই সাংকেতিক এই নাটকে ডাকঘর হয়ে উঠেছে প্রতীক। এভাবেই নামকরণ তাৎপর্যমণ্ডিত হয়ে উঠেছে। জানার আকাশ। রবীন্দ্রনাথ 1911 খ্রিস্টাব্দে পুজোর ছুটি শেষে শিলাইদহ থেকে শান্তিনিকেতনে এসে ডাকঘর রচনা করেন। ডাকঘর নাটকে 3টি দৃশ্যে মোট 532টি সংলাপ আছে। রবীন্দ্রনাথ ডাকঘর নাটককে বলেছেন গদ্য লিরিক, লয় হস্যই বৈষ্ণব রায় হস্যই ক লিরিক। তিনি বলেছেন আলংকারিকদের মতানুযায়ী নাটক নয় আখ্যায়িকা। পৃষ্ঠা 74। না চেনা ক্যানভাস। বাংলা অভিনয়ের আগেই ডাকঘর নাটকের ইংরেজি অনুবাদ অভিনীত হয়। ডাবলিনের বিখ্যাত অ্যাবি থিয়েটারে এই নাটকের অভিনয় হয় 1913 খ্রিস্টাব্দের 17 মে। ডাকঘরের ইংরেজি অনুবাদ করেছিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র দেবব্রত মুখোপাধ্যায় পোস্ট অফিস নামে। এই অনুবাদের ভূমিকা লিখেছিলেন কবি ইয়েটস। রবীন্দ্রনাথের পরিচালনায় জোড়াসাঁকোয় ডাকঘর অভিনীত হয়
1913 খ্রিস্টাব্দের 17 মে। যদিও তার আগে ওই বছরেরই 3রা জুলাই সমাজপাড়া ব্রাহ্ম সমাজের উদ্যোগে মেরি কার্পেন্টার হলে মঞ্চস্থ হয়েছিল ডাকঘর। প্রথম অভিনয়ে অমলের ভূমিকায় অভিনয় করেছিলেন যে আশা মুকুল দাস, তাকেই রবীন্দ্রনাথ নির্বাচিত করেছিলেন তার পরিচালিত ডাকঘর নাটকের জন্য। চুম্বক। অসুস্থ অমলের জন্য কবিরাজ নিদান দেন তাকে বাইরে যেতে দেওয়া যাবে না। ঠাকুরদা আসেন, তাকে মাধব দত্তের ছেলে খেপানোর সর্দার বলা হয়। অমল পিসেমশায়ের কাছে বাইরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে, সঙ্গে জানিয়ে দেয় যে সে পণ্ডিত হতে চায় না, সে বরং কাজ খুঁজতে যাওয়া নাগরা জুতো পরা লোকটার মতো হতে চায়। তীরচিহ্ন ডান দিকে। দইওয়ালার ডাক অমলকে বাইরের পৃথিবীতে ডাক পাঠায়। প্রহরীর ঘণ্টার ধ্বনি তাকে সময়ের সঙ্গে চলে যেতে উদ্বুদ্ধ করে। প্রহরীর কাছেই সে রাজার ডাকঘরের খবর পায়। তার নামে রাজার চিঠি আসার অপেক্ষা শুরু হয়। সুধার কাছে সে চাপা হয়ে ফোটার ইচ্ছা প্রকাশ করে। ছেলের দলের কাছে ডাকঘর করার খোঁজ নেয়। তীরচিহ্ন বাঁ দিকে ঘুরে গেল। ঠাকুরদা আসে, রাজা চিঠি নিয়ে কথা হয়। মোড়ল আবার এই চিঠি নিয়ে বিদ্রুপ করে, কিন্তু রাজার আগমনের খবর নিয়ে সত্যিই রাজকবিরাজ আসেন। তিনি জানালা খুলে দিতে বলেন, অমলের ঘুম আসে। রাজকবিরাজ প্রদীপের আলো নিভিয়ে দিতে বলেন। শব্দার্থ ও টিকা। প্রথম দৃশ্য। আয়ুর্বেদ। আ অন্তস্থ অয় হর্ষ বয়রেফ একার দ। আয়ুর্বেদ একটি প্রাচীন ভারতীয় চিকিৎসা পদ্ধতি। অথর্ব বেদে আয়ুর্বেদকে প্রথম সংকলিত আকারে পাওয়া যায়। ধন্বন্তরীকে এই চিকিৎসা পদ্ধতির সূচনাকারী বলে মনে করা হয়। বায়ু, পিত্ত ও কফ এই ত্রিদোষকেই আয়ুর্বেদ চিকিৎসায় অসুস্থতার মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়। পঞ্চকর্ম ইত্যাদি চিকিৎসা পদ্ধতি আয়ুর্বেদ চিকিৎসায় গ্রহণ করা হয়। পৈত্তিকান সন্নিপাত যান কফ বাত সমুদ্ভবান। পিত্ত কফ বাতের সন্নিপাত বা সংমিশ্রণ থেকে উদ্ভব হয়েছে। নস্য দন্তের ন দন্তের স জফলা তামাকের গুঁড়ো। বিশ্ববৎ বিষের মতো। অপস্মারে জ্বরে কাশে কামলায়াং হলিমকে। খিচুনি, জ্বর, কাশি এবং কামলা বন্ধনীর মধ্যে জন্ডিস ও হলিমে। পবনে তপনে চৈব বাতাস, সূর্য এবং। মহর্ষি চবন চয় জফলা ব দন্তের ন। পুরাণ মতে মহর্ষি চবন ছিলেন ভৃগুর পুত্র। তিনি ছিলেন দুর্বল শক্তির। অশ্বিনী কুমারদ্বয় চবন প্রসম নামে এক ভেষজ ওষুধের দ্বারা তাকে সঞ্জীবিত করেন। ভেষজং হিত বাক্যং চ তিক্তং আশু ফলপ্রদং। ভেষজ ওষুধ এবং হিত বাক্য তিত স্বাদের হলেও দ্রুত ফল দান করে। পোষ্যপুত্র পালিত পুত্র। বাত পিত্ত শ্লেষা তালব শৈলয় একার মধ্যেন্য শয়ময় আকার শ্লেষা। আয়ুর্বেদ মতে শরীরের ত্রিদোষ, বাত অর্থাৎ বায়ু রোগ, পিত্ত অর্থাৎ হজমের সমস্যা, শ্লেষা অর্থাৎ কফ, এই ত্রিদোষ মানুষের অসুস্থতার মূল কারণ। প্রকুপিত পয়রফলা কয় দীর্ঘ পয়হস্যই ত। প্রকুপিত অত্যন্ত রেগে যাওয়া। জাঁতা শস্য ভাঙানোর জন্য ব্যবহৃত এক ধরনের পাথরের যন্ত্র। খুদ চালের বা ডালের ভাঙা অংশ। পুঁথি হাতে লেখা প্রাচীন পাণ্ডুলিপি। খামোকা ক্ষয়াকার ম কয়াকার খামোকা। আকাদেমি বানান অনুযায়ী খামোখা ক্ষয়াকার ময়কার ক্ষয়াকার। অকারণে। নাগরা জুতো নকশাদার এক ধরনের জুতো। ছাতু ছোলা, জব ইত্যাদি খাদ্যশস্যের গুঁড়ো থেকে তৈরি এক ধরনের পুষ্টিকর খাদ্য। দ্বিতীয় দৃশ্য। দধির বাঁক
দই নিয়ে যাওয়ার জন্য ব্যবহৃত বাঁশের বাঁকা দণ্ড। পোড়া কপাল, হতভাগ্য। পৃষ্ঠা ৭৫। পায়চারি, পদচারণা। নিশেন, পতাকা। সোনার তকমা, শিলমোহর। মোড়ল, গ্রামের প্রধান, এখানে মাতব্বর অর্থে। ডাক হরকরা, চিঠি বাড়িতে বাড়িতে পৌঁছে দেয় যারা। পাইক, পেয়াদা বা জমিদারের লেঠেল কর্মচারী। মল, পায়ে পরার অলঙ্কার বিশেষ। জো, বর্গীয় জয় ওকার, উপায়। মালিনী, মালা গাঁথা বা ফুলের যোগান দেওয়া যে নারীর কাজ। সাজি, ফুল রাখার পাত্র। পারুল দিদি, সাতভাই চম্পা হলো একটি রূপকথার কাহিনী। এটি প্রথম সংকলিত হয় দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুরমার ঝুলিতে। সেখানে সাতভাই চম্পার একমাত্র বোন ছিল পারুল। স্বরকাঠি, তালবস্য বয়শূন্যর কয়েকার ঠয়হস্যই। স্বর এক বিশেষ ধরনের ঘাস, তার ডাঁটা। তৃতীয় দৃশ্য, ব্যাম, বৈজাফুলা আকার ময়কার, অসুখ। ফকির, বিশেষ ধর্মাচারে বিশ্বাসী সন্ন্যাসী। চেলা, শিষ্য। বিলক্ষণ, অবশ্যই। ফরমাস, আকাদেমি বানান অভিধান অনুযায়ী ফরমায়েশ, আদেশ বা নির্দেশ। বঞ্ঝি, বোনের মেয়ে। নোলক, নাকের অলঙ্কার। খাসা, চমৎকার। আল, জমির সীমানা নির্ধারক বাঁধ। খঞ্জনি, বাদ্যযন্ত্র বিশেষ, এটি মন্দিরা নামেও পরিচিত। ফ্যাসাদ, বিপদ। চক্রধর দত্ত, সম্ভবত একাদশ শতকের আয়ুর্বেদ চিকিৎসক ও সংস্কৃত পণ্ডিত চক্রপাণি দত্তকে ইঙ্গিত করা হয়েছে। প্রাচীন চিকিৎসা বিষয়ে চক্রপাণি দত্ত 3টি উল্লেখযোগ্য বই লিখেছিলেন: চিকিৎসা সংগ্রহ, দ্রব্যগুণ এবং সর্বসার সংগ্রহ। পরিহাস, ঠাট্টা। সিংহদ্বার, প্রধান প্রবেশদ্বার। ধ্রুব তারা, আকাশের উত্তর দিকে স্থির অবস্থানে থাকা তারা। ললাট, কপাল। করাঘাত, হাত দিয়ে আঘাত। দৃশ্যভিত্তিক পর্যালোচনা। প্রথম দৃশ্য। দৃশ্যের সূচনা হয় অমলের অসুস্থতায় মাধব দত্তের উৎকণ্ঠা দিয়ে। অপুত্রক মাধব দত্ত অমলকে পুত্র স্নেহ দিয়েছেন। পিতামাতাহীন অমল মাধব দত্তের স্ত্রীর গ্রাম সম্পর্কের ভাইপো। অমলের অসুস্থতা মাধবকে অস্থির করে তোলে। কবিরাজের শাস্ত্রকথা শোনার মতো ধৈর্যও তখন তার থাকে না। কবিরাজ বিধান দিয়ে যান যে অমলকে যেন বাইরে যেতে দেওয়া না হয়। শরতের রৌদ্র এবং বাতাস দুইই অমলের জন্য খুব খারাপ। ডাকঘর নাটকে মুক্ত প্রাণের সামনে দেয়াল তোলার এটাই সূচনা। বদ্ধতার সঙ্গে মুক্তি, শুকনো শাস্ত্রজ্ঞানের সঙ্গে সৌন্দর্যের এই সংঘাতে কবিরাজের বিপরীত অবস্থানে থাকেন ঠাকুরদা। মাধব দত্ত তার সম্পর্কে বলেন যে ছেলেদের ঘরের থেকে বের করাই তাঁর বুড়ো বয়সের খেলা। আর ঠাকুরদা নিজের সম্পর্কে বলেন যে তিনি শরতের রৌদ্র আর হাওয়ার মতো। যে চরিত্রকে কেন্দ্র করে এই টানা পড়েন নাটকে তীব্র হয়ে উঠেছে সে অমল। অমল বাইরে যেতে চায়, সে ঘরের মধ্যে থেকে পুঁথি পড়া পণ্ডিত হতে চায় না। বরং উঠোনে যেখানে পিসিমা জাঁতায় ডাল ভাঙেন আর কাঠ বিড়ালি দুহাত তুলে খুদ খায়, অমল সেখানে যেতে চায়। কাঠ বিড়ালির মতো হতে চায়। সে দূরের পাহাড় পার হয়ে যেতে চায়। নাগরা জুতো পরে যে লোকটা লাঠির আগায় পুটলি বেঁধে কাজ খুঁজতে যায়, অমল তার মতো হতে চায়। অর্থাৎ বাইরের পৃথিবী নিরুদ্দেশ সৌন্দর্য তাকে ডাক পাঠায়। কবিরাজ সেখানে বাধা হয়ে দাঁড়ায়, আর মাধব দত্ত সেই বিধি নিষেধকে কার্যকর করে। দ্বিতীয় দৃশ্য। যে নিরুদ্দেশ বহির্বিশ্ব অমলের আকাঙ্ক্ষার দইওয়ালা সেই সুদূরের ডাক নিয়ে আসে। দইওয়ালার ডাক শুনে অমলের চোখের সামনে ভেসে ওঠে দইওয়ালার গ্রাম আর তার চলাচলের পথ। তার মনে আলোড়ন হয় সেও দইওয়ালা, সেও দই বিক্রি করতে চায়। যেমন ভালো লাগে প্রহরীর ঘণ্টার শব্দ। ঘণ্টা সময়ের চলে যাওয়ার ইঙ্গিত দেয়। অমল চায় সেই সময়ের সঙ্গে চলে যেতে, যে দেশের কথা কেউ জানে না, সেই অনেক দূরের দেশে।
প্রহরীর কাছ থেকেই রাজার ডাকঘর প্রতিষ্ঠার খবর পায় অমল, এবং প্রহরী জানায় যে অমলের কাছেও একদিন রাজার চিঠি আসবে। রাজার চিঠির জন্য অমলের অপেক্ষা শুরু এখান থেকেই। মোড়লের মতো স্থূল ক্ষমতা কেন্দ্রিক লোকের পক্ষে সম্ভব ছিল না এই রাজার চিঠির গুরুত্ব বোঝা। যে অমল সুধার সঙ্গে কথা বলার সময় বলে যে সরু ডালের আগায় যেখানে মনুয়া পাখি বসে দোল খায় সেখানে সে চাঁপা ফুল হয়ে ফুটতে পারে, তার কাছে রাজার চিঠি ছিল অমূল্য। সেই চিঠি পৌঁছে দেবে যে ডাক হরকরারা, তারা আসলে ঋতু। ছেলের দল জানিয়েছে যে তাদের কারোর নাম বাদল, কারোর নাম শরৎ। তাদের সঙ্গে দেখা করার জন্য অমল উতলা হয়, কারণ তারাই এনে দেবে সৌন্দর্যের বার্তা, যা আসলে রাজার চিঠি। পৃষ্ঠা ৭৬। তৃতীয় দৃশ্য। অসুস্থতা বেড়ে যাওয়ায় কবিরাজের নির্দেশে অমলের জানলার কাছে বসাও বন্ধ হয়ে যায়, অথচ দেশ বিদেশের গল্প শোনাতে ফকিরের আসার কথা। অমল তাই অস্থির হয়। অবশেষে ফকিরের বেশে ঠাকুরদার আগমন ঘটে। মাধব দত্তের কাছে যিনি ঠাকুরদা, অমলের কাছে তিনি ফকির। মাধব দত্ত তাঁকে যথার্থই বলেছেন, উদ্ধৃতি শুরু, তুমি যে কি নও তা তো ভেবেই পাইনে, বিস্ময় চিহ্ন, উদ্ধৃতি শেষ। ঠাকুরদার কোথাও যেতে বাধা নেই। কবিরাজ কিংবা মাধব দত্তের বিপরীতে ঠাকুরদা এক বিকল্প জীবন দর্শন হাজির করেন, যা অবাধ, সুন্দর এবং নিয়মতান্ত্রিক নয়। অমলও এই জীবনেরই খোঁজ করে। ঠাকুরদা তাকে চেলা করে নেওয়ার প্রতিশ্রুতি দেন, বলেন যে শিখিয়ে দেবেন সমুদ্র, পাহাড়, অরণ্যকে অতিক্রমের মন্ত্র। অমল ঠাকুরদার সঙ্গে কথার সূত্রে মানস ভ্রমণে ক্রৌঞ্চ দ্বীপে চলে যায়। ঠাকুরদার কাছে সে শুনতে পায় যে তার জন্য রাজা চিঠি রওনা দিয়েছে। সে চিঠি নিয়ে রাজার ডাকর করা পাহাড় থেকে নেমে নদীর পথ ধরে, জোয়ারের ক্ষেতের আলপথ ধরে কেবলই আসছে। অমল যেন তার কল্পনার চোখে এই সবই দেখতে পায়। এই নির্বাধ চলমানতার প্রতি আকর্ষণেই ভবিষ্যতে সে রাজার ডাকঘর করা হতে চায়। রাজার চিঠির জন্য অপেক্ষা করে, তার পাশে থাকেন ঠাকুরদা। মোড়লের অক্ষরহীন কাগজেও তিনি অক্ষর খুঁজে পান। রাজার অমলকে দেখতে আসার প্রতিশ্রুতি পড়ে ফেলেন এবং দরজা ভেঙে রাজার আগমনের খবর নিয়ে রাজদূতের প্রবেশ ঘটে। এই দরজা অবরোধের প্রতীক, যার বিলোপ বাইরের পৃথিবীর সঙ্গে মিলিয়ে দেয় অমলকে। রাজকবিরাজ আসেন, সব দরজা জানলা খুলে দেওয়ার নির্দেশ দেন তিনি। এই অনুকূল পরিবেশে অমলের ঘুম পায়। কেজো বাস্তবকে ছেড়ে বদ্ধতার অনুশাসন থেকে মুক্ত হয়ে নিশ্চিন্ত চলা শুরু। সুধার নিয়ে আসা ফুল যেন সেই যাত্রাপথের আনন্দ উপচার। বর্ণনাধর্মী প্রশ্ন, প্রশ্নমান ৫। ১। উদ্ধৃতি শুরু, ওকে বাইরে একেবারে যেতে দিতে পারবেন না, দাঁড়িয়ে উদ্ধৃতি শেষ। কে কার সম্পর্কে কোন প্রসঙ্গে মন্তব্যটি করা হয়েছে, এর কোন প্রতিক্রিয়া উল্লিখিত চরিত্রের মধ্যে ঘটেছিল? ২+৩। উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে কবিরাজ মাধব দত্তকে উদ্দেশ করে অমল সম্পর্কে উল্লিখিত মন্তব্যটি করেছেন। প্যারাগ্রাফ। অমল অসুস্থ হয়ে পড়ায় তার পালক পিতা মাধব দত্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন। কবিরাজ মশায়ের পরামর্শ চান। কবিরাজ মশাই সংস্কৃত শ্লোক উচ্চারণ করে বলেন যে অমলকে খুব সাবধানে রাখতে হবে। মাধব দত্ত এই সাবধানে রাখার বিষয়টি স্পষ্ট করতে বললে কবিরাজ বলেন যে তিনি আগেই বলে দিয়েছেন অমলকে একেবারেই বাইরে যেতে দেওয়া যাবে না। প্যারাগ্রাফ। মাধব দত্ত কবিরাজের পরামর্শ কার্যকর করা নিয়ে গভীর সংশয় প্রকাশ করেন। ছেলে মানুষ অমলকে দিনরাত ঘরের মধ্যে আটকে রাখা যে খুবই শক্ত, তা তিনি স্পষ্টভাবেই জানান। কবিরাজ বোঝাতে চান যে শরৎকালের রৌদ্র এবং বাতাস উভয়ই অমলের জন্য খারাপ।
মাধব দত্ত অমলকে ঘরে বন্ধ করে রাখা ছাড়া অন্য কোনো উপায় আছে কি না জানতে চান, কিন্তু কবিরাজের কাছ থেকে কোনো সদর্থক উত্তর না পেয়ে বলেন যে তার নির্ধারিত ব্যবস্থা অত্যন্ত কঠোর। অমল তার অসুখের সমস্ত কষ্ট চুপ করে সহ্য করতে পারে, কিন্তু কবিরাজের ওষুধ খাওয়ার সময় তার কষ্ট দেখে মাধব দত্তের হৃদয় বিদীর্ণ হয়ে যায়। প্রশ্ন 2, উদ্ধৃতি শুরু ... উপার্জনে ভারী একটা আনন্দ পাচ্ছি, তাঁরই উদ্ধৃতি শেষ। বক্তার পরিচয় দাও, তাঁর এই আনন্দের কারণ আলোচনা করো। 2+3। উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকের উল্লিখিত মন্তব্যটির বক্তা মাধব দত্ত। প্যারাগ্রাফ। মাধব দত্তের নিজের কোনো সন্তান ছিল না। অমল ছিল পিতামাতাহীন এক অনাথ কিশোর। তাঁর স্ত্রীর গ্রাম সম্পর্কের ভাইপো। মূলত স্ত্রীর ইচ্ছায় মাধব দত্ত অমলকে দত্তক নেন। এক সময় তাঁর এই দত্তক নেওয়ার বিষয়টি পছন্দ ছিল না। বহু পরিশ্রমে যে বিপুল টাকা তিনি সঞ্চয় করেছেন তা অন্যের সন্তান এসে বিনা পরিশ্রমে নষ্ট করবে, তা তিনি মেনে নিতে পারেননি। কিন্তু অমলকে পোষ্যপুত্র হিসেবে পেয়ে তার ভাবনা পাল্টে যায়। এই প্রসঙ্গেই মাধব দত্ত বলেছেন যে আগে তার কাছে রোজগার ছিল নেশার মতো, তা না করে তিনি থাকতে পারতেন না। কিন্তু বর্তমানে যে টাকা উপার্জন করছেন তার সবটাই তার দত্তক ছেলে পাবে জেনে মাধব দত্তের উপার্জনের আনন্দ বেড়ে গিয়েছিল। অর্থাৎ বস্তু জগতের প্রতি তীব্র আসক্তি ও মোহগ্রস্ততার সঙ্গে অমলকে কেন্দ্র করে মাধব দত্তের মধ্যে যুক্ত হয়েছিল বাৎসল্যের স্নেহ কাতরতা। 3, উদ্ধৃতি শুরু তাই তোমাকে ভয় করি, তারই উদ্ধৃতি শেষ। কে কাকে উদ্দেশ্য করে কথা বলেছেন? কথা বলার কারণ কি? 2+3। উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে মাধব দত্ত ঠাকুরদাকে উদ্দেশ্য করে উল্লিখিত মন্তব্যটি করেছেন। প্যারাগ্রাফ। মাধব দত্তের বাড়িতে ঠাকুরদার আগমন ঘটলে মাধব দত্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন, কারণ তাঁর মতে ঠাকুরদা ছিলেন ছেলে খেপাবার সর্দার। মাধব দত্তের চিন্তার কারণ তিনি অমলকে পোষ্যপুত্র নিয়েছেন। তার প্রতি যে তার সমস্ত মনোযোগ কেন্দ্রীভূত তা মাধব দত্ত স্পষ্টভাবে জানান। তিনি বলেন যে আগে টাকা রোজগার করা তার কাছে নেশার মতো ছিল, কিন্তু এখন সব উপার্জন তার পোষ্য ছেলের জন্য ভেবে তার মনে ভারী একটা আনন্দ হয়। ঠাকুরদার প্রশ্নের উত্তরে মাধব দত্ত জানান যে ছেলেটি তাঁর স্ত্রীর গ্রাম সম্পর্কের ভাইপো। ছোটবেলা থেকে তার মা নেই, আবার কয়েকদিন আগে তার বাবাও মারা গিয়েছে। কথা শুনে ঠাকুরদা বলেন যে সেই কিশোরের তাকে দরকার আছে। পৃষ্ঠা 77। মাধব দত্ত এই কথার পরিপ্রেক্ষিতেই বলেন যে অমলের শরীরে একসঙ্গে যেভাবে বাত পিত্ত শ্লেষ্মা প্রকুপিত হয়েছে তাতে কবিরাজ বলেছেন যে তার বাঁচার খুব একটা আশা নেই। শরতের রৌদ্র আর বাতাস থেকে বাঁচিয়ে ঘরে বন্ধ করে রাখলে তাকে বাঁচানো যেতে পারে, কিন্তু ঠাকুরদা সেক্ষেত্রে চিন্তার কারণ। যেহেতু ছেলেগুলোকে ঘরের বার করাই তার বুড়ো বয়সের খেলা, সে কারণেই মাধব দত্ত তাকে ভয় করতেন। 4, উদ্ধৃতি শুরু বড় বড় পণ্ডিতেরা সব তোমারই মতো ... দাঁড়িয়ে উদ্ধৃতি শেষ। কাকে উদ্দেশ্য করে কে মন্তব্যটি করেছেন? মন্তব্যটির তাৎপর্য লেখো। উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে মাধব দত্ত অমলকে উদ্দেশ্য করে উল্লিখিত মন্তব্যটি করেছেন। প্যারাগ্রাফ। কবিরাজ অসুস্থ অমলকে সুস্থ করে তোলার জন্য ঘরের মধ্যে আটকে রাখতে বলেছিলেন, যাতে শরতের রোদ আর বাতাস তাকে ছুঁতে না পারে। কিন্তু অমলের মনে বাইরে যাওয়ার জন্য স্বাভাবিক আকুলতা। উঠোনে যেখানটায় পিসিমা জাঁতা দিয়ে ডাল ভাঙেন আর কাঠবিড়ালি সেই ভাঙা ডালের খুদ দু হাতে তুলে নিয়ে ল্যাজের উপরে ভর করে খেতে থাকে, সেখানে অমল যেতে চায়। কিন্তু পিসেমশাই মাধব দত্ত কবিরাজের নিষেধের কথা বলেন।
কবিরাজ যেহেতু বড় বড় পুঁথি পড়ে ফেলেছেন, তাই তার জানা অভ্রান্ত বলে মাধব দত্ত মনে করেন। পুঁথি পড়লে সব জানা যায় শুনে অমল আক্ষেপ করে, কারণ তার কোনো পুঁথিই পড়া হয়নি। এই সময়েই মাধব দত্ত বলেন যে পণ্ডিতেরা সকলে অমলের মতো, তারা ঘর থেকে বেরোয় না। এ কথার মধ্য দিয়ে মাধব দত্ত বলতে চেয়েছেন যে সমস্তক্ষণ পুঁথি পড়ার পরে তারা অন্য কোনো দিকে তাকানোর অবসর পান না। অর্থাৎ পণ্ডিতরা যে বাস্তব বিমুখ এবং পুঁথি সর্বস্ব, তা নিয়েই তির্যক ইঙ্গিত উঠে আসে মাধব দত্তের কথায়। 5 উদ্ধৃতি শুরু ... তোমার দুটি পায়ে পড়ি আমি পণ্ডিত হব না, উদ্ধৃতি শেষ। কে কাকে উদ্দেশ্য করে মন্তব্যটি করেছে? তার পণ্ডিত হতে না চাওয়ার কারণ কি? 2+3। উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে অমল মাধব দত্তকে উদ্দেশ্য করে উল্লিখিত মন্তব্যটি করেছে। প্যারাগ্রাফ: কবিরাজের নির্দেশ মতো অসুস্থ অমলকে সুস্থ করার জন্য ঘরে আটকে রাখা হয়েছিল, কিন্তু অমলের মন বাইরে যাওয়ার জন্য আকুল হয়ে ওঠে। উঠোনে যেখানটায় পিসিমা জাঁতা দিয়ে ডাল ভাঙেন আর কাঠবিড়ালি সেই ভাঙা ডালের খুদ দু হাতে তুলে নিয়ে ল্যাজের উপরে ভর করে খেতে থাকে, সেখানে অমল যেতে চায়। মাধব দত্ত কবিরাজের নিষেধের কথা বলেন। শুধু তাই নয়, বড় বড় পণ্ডিতেরা তার মতোই ঘর থেকে বেরোয় না, ঘরে বসে তারা শুধু পুঁথি পড়েন, এই কথাও তিনি বলেন। আর এভাবে অমলও বড় হলে একদিন পণ্ডিত হয়ে উঠবে। উদ্ধৃতি শুরু: বসে বসে এই এত বড় বড় সব পুঁথি পড়বে। উদ্ধৃতি শেষ। সে কথাও তিনি জানান। তখনই অমল পণ্ডিত হতে তার তীব্র আপত্তির কথা জানায়, কারণ পণ্ডিতদের পুঁথি ছাড়া অন্য কোনো দিকে চোখ নেই, আর অমলের এই পৃথিবীর সব কিছু দেখে বেড়ানোতেই আনন্দ। জানলার কাছে বসে যে পাহাড় দেখা যায়, অমলের ইচ্ছে সেই পাহাড় পার হয়ে চলে যাওয়ার। পৃথিবী কথা বলতে পারে না, তাই যেন নীল আকাশে হাত তুলে তাকে ডাকে। পুঁথির মধ্যে নয়, মুক্ত দিগন্তে অবাধ বিচরণে অমল তার আত্মার আনন্দ খুঁজে পায়, তাই সে পণ্ডিত হতে চায়নি। 6 উদ্ধৃতি শুরু: কিন্তু আমাকে তো কেউ ধরে নিয়ে যায় না, সবাই কেবল বসিয়ে রেখে দেয়। দাঁড়িয়ে উদ্ধৃতি শেষ। বক্তার এই মন্তব্যের প্রেক্ষাপট আলোচনা করো। উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে অমলকে সুস্থ করার জন্য কবিরাজের নির্দেশ মতো ঘরে আটকে রাখা হয়েছিল, কিন্তু অমলকে হাতছানি দিত বাইরের পৃথিবী। নীল আকাশে হাত তুলে পৃথিবী যেন তাকে ডাক পাঠায়। জানলার সামনে বসে থাকা অমলের মন টেনে নেয় একটা খ্যাপা, ক্ষয়কার পায়াকার খ্যাপা লোক। তার কাঁধে একটা বাঁশের লাঠি, বাঁ হাতে একটা ঘটি, পুরনো একজোড়া নাগরা জুতো পরে সেই মাঠের পথ ধরে পাহাড়ের দিকে যাচ্ছিল কাজ খুঁজতে, নিরুদ্দেশ গন্তব্যে। ডুমুর গাছের তলা দিয়ে যেখানে ঝর্ণা বয়ে যাচ্ছিল, সেখানে সে পা ধুয়ে ছাতু জল দিয়ে মেখে খেয়েছিল। অমলও সেখানেই যেতে চেয়েছিল। মাধব দত্ত অমলকে বলেছিল যে ভালো হলে সে সেখানে যাবে এবং সেই সঙ্গে বিদেশি লোককে ডেকে কথা বলতে সে অমলকে নিষেধ করে। কিন্তু অমল স্পষ্ট জানায় যে বিদেশি লোক তার ভালো লাগে, তাকে ধরে নিয়ে গেলে ভালো হতো, কিন্তু কেউ তাকে ধরে নিয়ে যায় না, ঘরের মধ্যে বসিয়ে রেখে দেয়। মুক্ত জীবনের আকর্ষণ আর তার কাছে পৌঁছতে না পারার হতাশা অমলের কথায় উঠে আসে। 7 দই বেচতে যে কত সুখ সে তোমার কাছে শিখে নিলুম। কে কাকে উদ্দেশ্য করে মন্তব্যটি করেছেন, তার এই মন্তব্যের কারণ কি? 2+3 উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে দইওয়ালা অমলকে উদ্দেশ্য করে উল্লিখিত মন্তব্যটি করেছেন। প্যারাগ্রাফ: জানলার সামনে বসে থাকা অমলের মন উন্মনা হয়ে ওঠে দইওয়ালার ডাকে। সে দইওয়ালার সঙ্গে বেরিয়ে পড়তে চায়। তার মনে হয় পাঁচমুড়া পাহাড়ের তলায় শ্যামলী নদীর ধারে দইওয়ালার গ্রাম সে দেখেছে। সেখানে পাহাড়ের গায়ে সব গরু চড়ে বেড়াচ্ছে, মেয়েরা সব লাল শাড়ি পরে নদী থেকে জল নিয়ে আসে।
দইওয়ালা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করে যে বাস্তবের সঙ্গে অমলের ধারণা অধিকাংশই মিলে যায়। কবিরাজ তাকে বাইরে যাওয়ার অনুমতি দিলে সে দইওয়ালার গ্রামে যাবে বলে জানায়। দইওয়ালার কাছে সে আগাম নিবেদন জানিয়ে রাখে তাকে বাঁক কাঁধে নিয়ে দূরের রাস্তায় নিয়ে যাওয়ার এবং দই বিক্রি শিখিয়ে দেওয়ার জন্য। দইওয়ালার কাছে সে শিখে নিতে চায় দই বিক্রির সুর। রাস্তার মোড় থেকে গাছের সারির মধ্যে দিয়ে দইওয়ালার ডাক যখন সে শুনতে পায় তার মন উদাস হয়ে যায়। অমলের এইসব কথা দইওয়ালাকে মুগ্ধ করে। পৃষ্ঠা ৭৮। তাই অমল যখন সংশয় প্রকাশ করে সে দইওয়ালা দেরি করে দিল কি না, তখন দইওয়ালা উচ্ছ্বসিতভাবে উল্লিখিত মন্তব্যটি করে। পড়া চলছে পরের ফাইলে।